আইনের উৎপত্তিগত অর্থ। আইন শব্দটি ফার্সি শব্দ থেকে বাংলায় এসেছে, যার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি। আইন শব্দটির ইংরেজি প্রতিশব্দ ল শব্দটি এসেছে টিউটনিক ল্যাগ থেকে, যার অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং শব্দগত অর্থে আইন হলো কতগুলো স্থির নিয়ম কানুন যা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আইন সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। এরিস্টটলের মতে আইন হলো আবেগবর্জিত যুক্তি। ল ইজ দ্য প্যাশনলেস রিজন। অধ্যাপক হল্যান্ডের মতে সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োগকৃত সাধারণ নিয়মই হলো আইন। Law is a general rule of external human action enforced by the sovereign political authority. ইংরেজ আইনবিদ জন অস্টিনের মতে আইন হলো নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ। Law is the command of the political superior that is sovereign to the political inferior. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেন, আইন হলো সমাজের প্রতিষ্ঠিত চিন্তা ও অভ্যাসের সেই অংশ যা সাধারণ নিয়মের আকারে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে এবং যার পশ্চাতে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সমর্থন রয়েছে। Law is that portion of the established thought and habit which has gained a distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of government. অধ্যাপক গ্যাটেলের মতে রাষ্ট্র যেসব নিয়ম কানুন সৃষ্টি করে বা স্বীকার করে এবং প্রয়োগ করে তাই শুধু আইন হিসেবে গণ্য হয়। Only those rules which the state creates or which it recognizes and enforces become laws. প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবিধান যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সমর্থন রয়েছে এবং এসব বিধিবিধান ভঙ্গ করলে শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আইন কি তা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইনের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব আইনের বৈশিষ্ট্য নিয়ে। বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ। আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আইন মানুষের বাহ্যিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাহ্যিক ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যে সকল কাজ করে সেগুলো আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সুস্পষ্টতা। আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আইন সুস্পষ্ট, অর্থাৎ যে বিষয়ে আইন প্রণীত হয় সে বিষয়ে আইনের একটি সুস্পষ্ট ব্যাখ্যা থাকে। সর্বজনীনতা, অর্থাৎ আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা। রাষ্ট্রের মধ্যে বসবাসকৃত সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থার উপর আইন সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। আইনের পেছনে রয়েছে রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি, অর্থাৎ সেই সকল বিধিবিধানগুলোই কেবল আইন যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং স্বীকৃতি রয়েছে। শাস্তির ব্যবস্থা। আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শাস্তির ব্যবস্থা, অর্থাৎ আইন ভঙ্গ করলে আইন ভঙ্গকারীকে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আইনের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে।
এখন আমরা আলোচনা করব আইনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ল। আইনকে প্রথমে আইনকে দুই ভাগে ভাগ করা হয়: জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। জাতীয় আইন, আইন প্রণয়নকারী রাষ্ট্রের আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত রাষ্ট্রে বসবাসকারী সকল জনগণের জন্য প্রযোজ্য আইনই জাতীয় আইন। জাতীয় আইন রাষ্ট্রে বসবাসকারী সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর সমানভাবে প্রযোজ্য। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ এবং আন্তর্জাতিক বিষয়াদি নিয়ন্ত্রণের জন্য যে আইন প্রণীত হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। জাতীয় আইনকে আবার দুভাগে ভাগ করা হয়: সরকারি আইন, বেসরকারি আইন। সরকারি আইন, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমর্থনে সরকারের বিভাগসমূহ যে আইন প্রণয়ন করে তাকে সরকারি আইন বলে। সরকারি আইন মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। বেসরকারি আইন, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণকারী আইনগুলি হচ্ছে বেসরকারি আইন। বেসরকারি আইন ভঙ্গ করলে তেমন শাস্তির ব্যবস্থা নেই, তবে বেসরকারি আইনের কার্যকারিতার ক্ষেত্রে সরকারের ভূমিকা রয়েছে। সরকারি আইন, সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়: সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, ফৌজদারি আইন। সাংবিধানিক আইন, যে আইনের মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয় তাকে সাংবিধানিক আইন বলে। সাংবিধানিক আইনগুলো আবার দুই প্রকার: লিখিত আইন, অলিখিত আইন। যে সাংবিধানিক আইনের ধারাগুলো সুনির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকে তাকে লিখিত আইন বলে, আর যে সাংবিধানিক আইনের ধারাগুলো সুনির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকে না তাকে অলিখিত আইন বলে। প্রশাসনিক আইন, যে আইনের মাধ্যমে শাসন বিভাগে বিভিন্ন সংস্থার গঠন, কর্মপরিধি ও পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয় তাকে প্রশাসনিক আইন বলে। ফৌজদারি আইন, জনজীবনের নিরাপত্তা বিধান এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে আইন প্রণীত হয় তাকে ফৌজদারি আইন বলে। আন্তর্জাতিক আইনকে প্রথমে দুভাগে ভাগ করা হয়: ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, সরকার কেন্দ্রিক আন্তর্জাতিক আইন। ব্যক্তিকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক আইন প্রণীত হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। সরকার কেন্দ্রিক আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারের আচরণ নিয়ন্ত্রণকারী আইনগুলি হচ্ছে সরকার কেন্দ্রিক আন্তর্জাতিক আইন। সরকার কেন্দ্রিক আন্তর্জাতিক আইনকে আবার তিন ভাগে ভাগ করা হয়: শান্তি সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত, নিরপেক্ষতা সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা আইনের এই শ্রেণী বিভাগের ছকটি মনে রাখবে, তাহলে বিভিন্ন ধরনের আইন সম্পর্কে তোমরা বলতে পারবে। আইন মান্য করার কারণ, রিজনস ফর ওবিং ল। এখন আমরা আলোচনা করব মানুষ কেন আইন মান্য করে। মানুষ কেন আইন মান্য করে তা নিয়ে রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। রাষ্ট্রচিন্তাবিদদের মতামতের ভিত্তিতে আমরা এখন আইন মান্য করার কারণগুলো আলোচনা করব। নির্লিপ্ততা, মানুষ নির্লিপ্ততার কারণে অনেক সময় আইন মেনে চলে। অর্থাৎ এমন অনেক মানুষ রয়েছে যারা রাষ্ট্রীয় বিভিন্ন কার্যাবলী বা বিভিন্ন আইন সম্পর্কে নির্লিপ্ত থাকে, সুতরাং নির্লিপ্ততার কারণে অনেকেই আইন মেনে চলে। শ্রদ্ধাবোধ, আইনের প্রতি শ্রদ্ধাবোধ থেকেও অনেকেই আইন মেনে চলে। সহানুভূতি, মানুষ সহানুভূতি সম্পন্ন, তাই একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করতেও মানুষ আইন মেনে চলে। শাস্তির ভয়, মানুষ যে সকল কারণে আইন মেনে চলে তার মধ্যে শাস্তির ভয় অন্যতম। অর্থাৎ আইন ভঙ্গ করলে যেহেতু শাস্তি পেতে হবে সেজন্য অনেকেই আইন মেনে চলে। যৌক্তিকতা, যৌক্তিক কারণেই
মানুষ আইন মেনে চলে, অর্থাৎ আইন মেনে চলার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। উপযোগিতা, মানুষ যে সকল কারণে আইন মেনে চলে তার মধ্যে উপযোগিতা অন্যতম, অর্থাৎ আইন মেনে চললে যেহেতু উপযোগ পাওয়া যায় সেজন্য মানুষ আইন মেনে চলে। ধর্মীয় কারণে, অনেক আইনের উৎস ধর্ম, ধর্ম থেকে অনেক আইনের উৎপত্তি হয়েছে, সুতরাং ধর্মীয় বিধিবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়েও মানুষ অনেক সময় আইন মেনে চলে। নৈতিকতা, নৈতিক কারণেও মানুষ আইন মেনে চলে, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক রয়েছে, সে কারণেও মানুষ আইন মেনে চলে। নিরাপত্তা, আইন যেহেতু ব্যক্তি জীবনের নিরাপত্তা বিধান করে, সেই নিরাপত্তার কথা চিন্তা করেও মানুষ আইন মেনে চলে। ব্যক্তিত্ব বিকাশ, আইন যেহেতু মানুষের ব্যক্তিত্ব বিকাশের সহায়ক, সেজন্য মানুষ ব্যক্তিত্ব বিকাশের আশায় আইন মেনে চলে। অধিকার রক্ষা, আইন অধিকারের অন্যতম রক্ষা কবচ, আইনের মাধ্যমে অধিকার রক্ষা করা হয়, সে কারণেও মানুষ আইন মেনে চলে। বিবেকবোধ, মানুষ বিবেকের তাড়নায় অনেক সময় আইন মেনে চলে। শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন যেহেতু সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সেই শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষ আইন মেনে চলে। অভ্যাসগত, অনেক সময় মানুষ অভ্যাসগত কারণেও আইন মেনে চলে। ভবিষ্যৎ প্রয়োজন, ভবিষ্যৎ প্রয়োজনের কথা চিন্তা করেও মানুষ আইন মেনে চলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আইন মান্য করার এই কারণগুলো মনে রাখার চেষ্টা করবে। আইনের উৎস, সোর্সেস অফ ল। আমরা এখন আইনের উৎসগুলো নিয়ে আলোচনা করব। প্রথা বা রীতিনীতি, কাস্টম। আইনের পুরাতন উৎস হচ্ছে প্রথা বা রীতিনীতি। সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা, আচার বা রীতিনীতিগুলো মানুষ মেনে চলে। পরবর্তীতে রাষ্ট্রীয় সমর্থন পেয়ে এ সকল প্রথা বা রীতিনীতি আইনে পরিণত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ব্রিটেনের অধিকাংশ আইনই হচ্ছে প্রথা ভিত্তিক আইন। ধর্ম, রিলিজিয়ন। ধর্ম আইনের অন্যতম উৎস, অনেক আইন ধর্ম থেকে এসেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হিন্দু উত্তরাধিকার ও বিবাহ সংক্রান্ত আইন ধর্ম থেকে এসেছে। মুসলিম আইনের উৎস হচ্ছে কুরআন এবং হাদিস। বিবাহ সংক্রান্ত সম্পত্তি এবং পারিবারিক আইনগুলো মূলত ধর্ম থেকে এসেছে। সুতরাং ধর্ম আইনের অন্যতম উৎস। বিচারকের রায়, জুডিশিয়াল ডিসিশন। বিচারকের রায় আইনের অন্যতম উৎস। বিচারকগণ অনেক সময় বিচার কার্য সম্পাদন করতে গিয়ে প্রচলিত আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে পারেন না। সে সকল ক্ষেত্রে বিচারকরা অনেক সময় নিজেদের প্রজ্ঞা এবং বিচার বুদ্ধি কাজে লাগিয়ে রায় প্রদান করেন এবং পরবর্তীতে বিচারকগণ এ সকল রায় অনুসরণ করলে সেগুলো আইনের মর্যাদা পায়। এই ধরনের আইনকে জাজমেন্ট লজ বা বিচারক কর্তৃক প্রণীত আইন বলা হয়। বিজ্ঞানসম্মত আলোচনা। প্রখ্যাত আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনাও আইনের অন্যতম উৎস। অর্থাৎ প্রখ্যাত আইনজ্ঞদের আইন সম্পর্কে যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো আইনের অন্যতম উৎস হিসেবে গণ্য হয়। মুসলিম আইন গ্রন্থ হেদায়া ও আলমগীরি, ইংল্যান্ডের আইনবিদ কুকের ইনস্টিটিউটস, ডাইসির ল অব দ্য কনস্টিটিউশন অন্যতম আইন গ্রন্থ যেগুলো আইনের উৎস হিসেবে বিবেচিত হয়। ন্যায়বোধ, ইকুইটি। ন্যায়বোধ আইনের অন্যতম উৎস। বিচারকরা আইনের অস্পষ্টতার কারণে অনেক সময় নিজেদের বিবেকবোধ বা ন্যায়বোধকে কাজে লাগিয়ে রায় প্রদান করেন এবং পরবর্তীতে সেগুলো আইনের উৎস হিসেবে গণ্য হয়। আইনসভা, লেজিসলেচার। আইনসভা আইনের অন্যতম উৎস, অর্থাৎ পৃথিবীর প্রায় সব দেশের আইনসভা সমাজের প্রয়োজনে নতুন নতুন আইন প্রণয়ন করে থাকে, তাই আইনসভা আইনের অন্যতম উৎস। নির্বাহী ঘোষণা বা অর্ডিন্যান্স। নির্বাহী ঘোষণা বা অর্ডিন্যান্স আইনের অন্যতম উৎস। বর্তমানে আইন পরিষদের কাজের পরিধি বেড়ে যাওয়ার কারণে আইন প্রণয়নের কিছু কিছু ক্ষমতা শাসন বিভাগকে বা নির্বাহী বিভাগকে অর্পণ করেছে। নির্বাহী বিভাগ বিভিন্ন আদেশ বা ডিক্রি জারির মাধ্যমে আইন প্রণয়ন করে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এ সকল নির্বাহী আদেশ বা ঘোষণা আইন পরিষদের অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়।
সংবিধান, কনস্টিটিউশন। সংবিধান আইনের অন্যতম উৎস। বলা হয় সংবিধান দেশের সর্বোচ্চ আইন, বা কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য স্টেট। তাই রাষ্ট্রের আইন প্রণয়নের সময় সংবিধান অনুসারেই আইন প্রণীত হয়ে থাকে, অর্থাৎ সংবিধানই হচ্ছে সকল আইনের উৎস। বৈদেশিক চুক্তি বা ট্রিটি। বৈদেশিক চুক্তি বা ট্রিটি আইনের উৎস। অনেক সময় আন্তর্জাতিক পর্যায়ে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সন্ধি বা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সকল সন্ধি বা চুক্তি পরবর্তীতে আইন পরিষদের অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়। জনমত, পাবলিক ওপিনিয়ন। জনমত বা পাবলিক ওপিনিয়ন আইনের উৎস। রাষ্ট্র যখন আইন প্রণয়ন করে জনমতের ভিত্তিতেই আইন প্রণয়ন করে থাকে, অথবা কখনো কখনো আইনের সংশোধনীর ক্ষেত্রে জনমতের বা জনগণের মতামত গ্রহণ করা হয়। আন্তর্জাতিক আইন। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের জন্য আন্তর্জাতিক যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলি হচ্ছে আন্তর্জাতিক আইন। এই আন্তর্জাতিক আইনও আইনের অন্যতম উৎস হিসেবে গণ্য হয়, অর্থাৎ কোন রাষ্ট্র আইন প্রণয়নের সময় আন্তর্জাতিক রীতিনীতিকে আমলে নিয়েই আইন প্রণয়ন করে থাকে। সংহিতাবদ্ধকরণ বা কোডিফিকেশন। আইনের আরেকটি অন্যতম উৎস হচ্ছে সংহিতাবদ্ধকরণ বা কোডিফিকেশন। আইনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সেগুলোকে তালিকাবদ্ধকরণ বা সংহিতাবদ্ধকরণের প্রয়োজন হয়ে পড়ে। এই সময় আইনের অস্পষ্টতা দূর হয়ে নতুন আইনেরও সৃষ্টি হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা নেপোলিয়নের কোড অফ নেপোলিয়নের কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এ সকল উৎস থেকে আইনের সৃষ্টি হয়, অর্থাৎ আইনের অনেকগুলো উৎস রয়েছে। যদিও বলা হয় যে আইনসভা কর্তৃক আইন প্রণীত হয়ে থাকে বা অধিকাংশ আইন আইনসভা কর্তৃক প্রণীত হয়, তবুও আইনের অন্যান্য উৎসগুলো কম গুরুত্বপূর্ণ নয়। তোমরা আইনের এই উৎসগুলো মনে রাখার চেষ্টা করবে। আইনের শাসন, রুল অফ ল। এখন আমরা আলোচনা করব আইনের শাসন কি বা রুল অফ ল। আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যের স্বীকৃতিকে বোঝায়। অর্থাৎ আইনের শাসনের অর্থ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী গরিব নির্বিশেষে সবাই আইনের চোখে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে শাস্তি ভোগ করতে হবে। বিনা বিচারে কাউকে আটক রাখা বা শাস্তি দেয়া যাবে না। অধ্যাপক ডাইসি আইনের শাসন বলতে তিনটি মূলনীতিকে বুঝিয়েছেন, যেমন আইনের প্রাধান্য বজায় রাখা, আইনের চোখে সবাই সমান, অধিকার আদালত কর্তৃক স্বীকৃত। স্বাধীনতা, লিবার্টি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব স্বাধীনতা বা লিবার্টি কি তা নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় স্বাধীনতা। বর্তমান যুগের রাজনৈতিক আদর্শের মধ্যে স্বাধীনতা মানুষের মনকে গভীরভাবে প্রভাবিত করেছে। যেখানে মানুষ অবিচার ও অত্যাচারে জর্জরিত হয়েছে সেখানে স্বাধীনতাকে মানুষ আহ্বান করেছে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই তিনটি রাজনৈতিক আদর্শ যুগ যুগ ধরে মানুষকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠনের অনুপ্রেরণা জুগিয়েছে। এই তিনটি আদর্শের মধ্যে স্বাধীনতার গুরুত্ব সর্বাধিক। স্বাধীনতার উৎপত্তিগত অর্থ। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ মুক্ত বা স্বাধীন। সুতরাং শাব্দিক অর্থে মানুষের ইচ্ছানুযায়ী কোনো কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অবাধ স্বাধীনতার কোনো স্থান নেই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অপরের অধিকার বা কাজে কোনরূপ বিঘ্ন সৃষ্টি বা হস্তক্ষেপ না করে নিজের কাজ সম্পাদন করার অধিকারকে স্বাধীনতা বলে। অর্থাৎ নিয়ন্ত্রিত স্বাধীনতাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। বিশিষ্ট সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার বলেন, স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয়। Every man is free to do whatever he will, provided he infringes not the equal freedom of any other man.
অধ্যাপক লাস্কি বলেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সকল সামাজিক সুযোগ সুবিধার উপর থেকে প্রতিবন্ধকতার অপসারণ, যা আধুনিক সভ্যতায় ব্যক্তির স্বাধীনতা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয়। তিনি আরো বলেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ, যাতে মানুষ আত্মোন্নতি করতে যথেষ্ট সুযোগ সুবিধা পায় এবং সে পরিবেশ রক্ষার্থে অদম্য আগ্রহ প্রকাশ করে। By liberty, I mean the eager maintenance of that atmosphere in which men have the opportunity to be their best selves. T.H. গ্রিন বলেন, যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপভোগ এবং সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। সুতরাং স্বাধীনতা বলতে এমন এক পরিবেশকে বোঝায় যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ প্রবক্তা জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি গ্রন্থে বলেন, ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি এন্ড মাইন্ড, দ্য ইন্ডিভিজুয়াল ইজ সভরিন। নিজের উপর, নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা স্বাধীনতা কি তা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝেছ। এখন আমরা আলোচনা করব স্বাধীনতার বিভিন্ন রূপ, ফর্মস অফ লিবার্টি। স্বাধীনতার বিভিন্ন রূপ: ব্যক্তিগত স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল লিবার্টি, যে সকল সুযোগ সুবিধা লাভের মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সক্ষম হয় তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে। যেমন নিজ নিজ ধর্ম চর্চা করার অধিকার, রাষ্ট্রের যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার বা স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা: রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রকৃতির রাজ্যে মানুষ যে সকল স্বাধীনতা ভোগ করত তাকে প্রাকৃতিক স্বাধীনতা বলা হয়। সামাজিক চুক্তি মতবাদ: সামাজিক চুক্তি মতবাদে টমাস হবস, জন লক এবং রুসো প্রকৃতির রাজ্যের বর্ণনা দিয়েছেন এবং সেখানে এই প্রাকৃতিক স্বাধীনতার কথা বলা হয়েছে। আইনগত স্বাধীনতা, লিগ্যাল লিবার্টি: রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অনুমোদিত এবং নিয়ন্ত্রিত স্বাধীনতাই হচ্ছে আইনগত স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা, সোশ্যাল লিবার্টি: সমাজে সভ্য জীবন যাপনের জন্য ব্যক্তি যে স্বাধীনতাগুলো ভোগ করে তাকে সামাজিক স্বাধীনতা বলা হয়, যেমন সম্পত্তি ভোগের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা ইত্যাদি। রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি: রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে সেই স্বাধীনতা যে স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে, যেমন ভোটদানের স্বাধীনতা, নির্বাচনে প্রার্থী হওয়ার স্বাধীনতা, সরকারি চাকরি লাভের স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক লিবার্টি: অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে সেই স্বাধীনতা যে স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি সুখী এবং স্বাচ্ছন্দ্য অভাবমুক্ত জীবনযাপন করতে পারে, যেমন কর্মের স্বাধীনতা, উপযুক্ত মজুরি লাভের স্বাধীনতা ইত্যাদি। জাতীয় স্বাধীনতা, ন্যাশনাল লিবার্টি: পরাধীনতার নাগপাশ থেকে সার্বভৌমত্ব অর্জন করলে জাতীয় স্বাধীনতা অর্জিত হয়। জাতীয় স্বাধীনতা অন্যান্য স্বাধীনতার ভিত্তি। জাতীয় স্বাধীনতার মাধ্যমেই একটি রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা স্বাধীনভাবে চর্চা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্বাধীনতার এই বিভিন্ন রূপ বা বিভিন্ন প্রকার স্বাধীনতার কথা মনে রাখবে। স্বাধীনতার রক্ষা কবচ, সেফগার্ডস অফ লিবার্টি। এখন আমরা আলোচনা করব স্বাধীনতার রক্ষা কবচ নিয়ে। স্বাধীনতার রক্ষা কবচগুলো হলো আইন। আইন স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ, অর্থাৎ আইনের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করা হয়। সেজন্য বলা হয় যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। জন লক যথার্থই বলেছেন, হোয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম, অর্থাৎ আইন স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানে মৌলিক অধিকারের যদি সমাবেশ বা সন্নিবেশ থাকে তাহলে স্বাধীনতা রক্ষিত হতে পারে, অর্থাৎ সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ থাকলে বা সন্নিবেশ থাকলে সেগুলোকেও লঙ্ঘন করতে পারে না। দায়িত্বশীল শাসন ব্যবস্থা, রেসপন্সিবল গভর্নমেন্ট। দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ, অর্থাৎ দায়িত্বশীল শাসন ব্যবস্থা যদি থাকে, অর্থাৎ সরকার যদি তার কাজের জন্য আইনসভা বা জনগণের নিকট দায়ী থাকে তাহলে স্বাধীনতা রক্ষিত হয়। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি।
প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ, যেমন গণভোট, গণ উদ্যোগ বা পদচ্যুতি, এই পদ্ধতিগুলো ব্যবহার করে মানুষ তার অধিকার বা স্বাধীনতা রক্ষা করতে পারে। আইনের শাসন, রুল অফ ল, আইনের শাসন স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানুষ তার অধিকার বা স্বাধীনতাগুলো ভোগ করতে পারে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ রাষ্ট্রের সরকারের ক্ষমতা যদি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। বিচার বিভাগের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাহলে জনগণ বিচার বিভাগের মাধ্যমে তার স্বাধীনতাগুলো ভোগ করতে পারে বা অধিকার ভোগ করতে পারে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। ক্ষমতা একটিমাত্র কেন্দ্রে নিয়োজিত না রেখে বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা হস্তান্তর করা হলে জনগণ সহজে সরকারি সেবা পেতে পারে এবং স্বাধীনতা ভোগ করতে পারে। সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। সমাজে যদি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে স্বাধীনতা রক্ষিত হতে পারে। সাম্য বা ইকুয়ালিটি, সমাজে যদি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাম্য বিরাজ করে, তাহলে স্বাধীনতা রক্ষা পায়। সুসংগঠিত দল ব্যবস্থা, অর্গানাইজড পার্টি সিস্টেম। অর্থাৎ সুসংগঠিত দল ব্যবস্থা যদি থাকে, তাহলে স্বাধীনতা রক্ষিত হতে পারে। শক্তিশালী বিরোধী দল যদি থাকে, তাহলে শক্তিশালী বিরোধী দল সবসময় সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে এবং সরকার সঠিক পথে পরিচালিত হয়। সাংবিধানিক সরকার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। সাংবিধানিক সরকার স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ সংবিধান অনুসারে যদি সরকার পরিচালিত হয়, সরকারের উপর যদি আইন এবং সাংবিধানিক বিধিনিষেধ আরোপ করা যায়, তাহলে সেই সরকার সঠিক পথে পরিচালিত হয় এবং ব্যক্তির স্বাধীনতা বা স্বাধীনতাগুলো রক্ষিত হয়। সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক বিরাজ করলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব বা স্বাধীনতা রক্ষিত হয়। অর্থাৎ সরকার ও জনগণের মধ্যে যদি সুসম্পর্ক বিরাজ করে, তাহলে সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয় এবং কর্মসূচি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে। সুতরাং স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হচ্ছে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। সদা জাগ্রত জনমত, ভিজিল্যান্ট পাবলিক অপিনিয়ন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা স্বাধীনতার যে সকল রক্ষা কবচগুলো আলোচনা করলাম, সেগুলো থাকা সত্ত্বেও অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে জনগণ যদি তার স্বাধীনতা সম্পর্কে সজাগ না থাকে, সচেতন না থাকে, তাহলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। সেজন্য বলা হয় যে জনগণ যদি সচেতন হয় নিজেদের স্বাধীনতা সম্পর্কে এবং সজাগ থাকে, তাহলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হয়। সেজন্যই বলা হয় ইটার্নাল ভিজিল্যান্স ইজ দ্য প্রাইজ অফ লিবার্টি। অর্থাৎ সদা জাগ্রত জনমতই স্বাধীনতার অতন্ত্র প্রহরী। তোমরা স্বাধীনতার এই রক্ষা কবচগুলো মনে রাখার চেষ্টা করবে। অধিকার, রাইটস। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা, সর্বশেষ আলোচনা অধিকার। এখন আমরা অধিকার কি সে সম্পর্কে আলোচনা করব। অধিকার সমাজ জীবনের একটি মৌলিক ও মূল্যবান সত্তা। জীবনকে সুন্দরভাবে গঠন করে উত্তম জীবনের জন্যই মানুষ রাষ্ট্রে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। মানুষ প্রত্যাশা করে যে তাদের ব্যক্তিত্বের বিকাশ ও সুখ সমৃদ্ধি সাধনে রাষ্ট্র উপযুক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। বস্তুত মানুষের রাজনৈতিক জীবনের মূল উদ্দেশ্য হলো অধিকার ভোগের মাধ্যমে সুস্থ, সুন্দর ও সুখী জীবন গড়ে তোলা। অধ্যাপক লাস্কির মতে রাষ্ট্র অধিকার প্রদানের মাধ্যমে মানুষের আত্মবিকাশে সাহায্য করে। অধ্যাপক লাস্কি আরো বলেন, প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা। Every state is known by the rights that it maintains. সাধারণত ব্যক্তির ইচ্ছামতো কোনো কাজ করার ক্ষমতাকে অধিকার বলে, কিন্তু যা খুশি তা করতে পারার ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞান অধিকার বলে স্বীকার করে না। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত সমাজের জন্য কল্যাণকর এমন কতগুলো সুযোগ সুবিধা বা পরিবেশ বোঝায় যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ এবং স্বাভাবিক জীবন ধারণের জন্য অপরিহার্য। অধিকার সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত।
প্রফেসর হবহাউজের মতে অন্যদের কাছ থেকে আমরা এবং আমাদের কাছ থেকে অন্যরা যা পাবার আশা করে সেগুলোই হচ্ছে অধিকার। Rights are what we may expect from others and others from us. টি.এইচ. গ্রিন বলেন, অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে। Rights are the outer conditions essential for man's inner development. বার্কারের মতে অধিকার হলো ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেসব সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। Rights are those necessary conditions to the greatest possible development of the capacities of all individuals which are scored and guaranteed by the state. প্রফেসর লাস্কিয়ের মতে অধিকার হলো সমাজ জীবনের সেসব অবস্থা যা ব্যতীত কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না। Rights are those conditions for social life without which no man can seek in general to be himself at his best. রাষ্ট্রচিন্তাবিদদের প্রদত্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে বলা যায় যে অধিকার হলো সমাজ কর্তৃক প্রদত্ত বা স্বীকৃত ও সংরক্ষিত এমন কতগুলো সুযোগ সুবিধা যেগুলোর অভাবে মানুষ তাদের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারে না। অধিকারের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অধিকারের শ্রেণীবিভাগ নিয়ে। অধিকারকে প্রথমত দুভাগে ভাগ করা হয়, নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। নৈতিকতা বা বিবেকবোধ থেকে যে অধিকারগুলোর উৎপত্তি হয় সেগুলোকে বলা হয় নৈতিক অধিকার। যেমন ভিক্ষুকের ভিক্ষা পাবার অধিকার নৈতিক অধিকার। আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, বলবৎকৃত এবং অনুমোদিত অধিকারগুলি হচ্ছে আইনগত অধিকার। আইনগত অধিকারকে তিন ভাগে ভাগ করা হয়, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। সামাজিক অধিকার। সামাজিক অধিকার হচ্ছে সেই অধিকার যে অধিকারগুলোর মাধ্যমে ব্যক্তি সমাজে সভ্য জীবনযাপন করতে সক্ষম হয়। সামাজিক অধিকারগুলো হলো জীবনের অধিকার, মত প্রকাশের অধিকার, সম্পত্তির অধিকার, চুক্তির অধিকার, সংঘ গঠনের অধিকার, ধর্মচর্চার অধিকার, পরিবার গঠনের অধিকার, ভাষা, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, আইনের চোখে সমানাধিকার। এই সকল সামাজিক অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তি সমাজে সভ্য জীবনযাপন করতে পারে। অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার হচ্ছে সেই অধিকার যে অধিকারগুলোর মাধ্যমে ব্যক্তি সুখী, স্বাচ্ছন্দ্য এবং অভাবমুক্ত জীবনযাপন করতে পারে। অর্থনৈতিক অধিকারগুলো হলো কর্মের অধিকার, উপযুক্ত পারিশ্রমিকের অধিকার, অবকাশের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার, অক্ষম অবস্থায় সাহায্যের অধিকার। এ সকল অর্থনৈতিক অধিকার ভোগের মাধ্যমে ব্যক্তি সুখী, স্বাচ্ছন্দ্য এবং অভাবমুক্ত জীবনযাপন করতে পারে। রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার হচ্ছে সেই অধিকার যে অধিকারের মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। রাজনৈতিক অধিকারগুলো হলো ভোটদানের অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, আবেদন করার অধিকার, সরকারি চাকরি পাওয়ার অধিকার, বিদেশে থাকাকালীন নিরাপত্তার অধিকার। এ সকল রাজনৈতিক অধিকারের মাধ্যমে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা অধিকারের শ্রেণী বিভাগের এই ছকটি মনে রাখার চেষ্টা করবে, তাহলে বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে তোমরা বলতে পারবে। আমরা সবশেষে আলোচনা করব অধিকারের রক্ষা কবচ বা সেফগার্ডস অফ রাইটস নিয়ে। অধিকারের রক্ষা কবচ গুলো হলো আইন। আইন অধিকারের অন্যতম রক্ষা কবচ। আইনের মাধ্যমে অধিকারগুলো সংরক্ষণ করা বা রক্ষা করা সম্ভব। মৌলিক অধিকারের ঘোষণা। সংবিধানে যদি মৌলিক অধিকারের ঘোষণা থাকে তাহলে অধিকারগুলো রক্ষা করা
সম্ভব হয়, কেননা সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা থাকলে সেগুলোকেও লঙ্ঘন করতে পারে না। গণতন্ত্র গণতন্ত্র অধিকারের অন্যতম রক্ষা কবচ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু মানুষের অধিকারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা সম্মান প্রদর্শন করা হয়, সেজন্য গণতন্ত্র অধিকারের রক্ষা কবচ। দলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা বা দলীয় ব্যবস্থা অধিকারের অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ আইনসভায় যদি শক্তিশালী বিরোধী দল থাকে, তাহলে সরকারি কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে বিরোধী দল এবং সরকার সঠিক পথে পরিচালিত হয়, জনগণের অধিকার সমূহ রক্ষিত হয়। আইনের শাসন আইনের শাসন অধিকারের অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ সমাজে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে অধিকারগুলো রক্ষিত হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের ক্ষমতা যদি স্বতন্ত্রীকরণ হয়, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের হাতে যদি ক্ষমতা আলাদা করে দেওয়া হয়, তাহলে অধিকারগুলো রক্ষিত হতে পারে, ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হতে পারে। প্রচার মাধ্যমের স্বাধীনতা প্রচার মাধ্যমের স্বাধীনতা অধিকারের অন্যতম রক্ষা কবচ। প্রচার মাধ্যম যদি স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারে এবং মানুষের অধিকারগুলোর কথা যদি তুলে ধরতে পারে, তাহলে সরকার সেই সম্পর্কে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং মানুষের অধিকারগুলো রক্ষিত হয়। জনমত অধিকারের অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ জনমতকে শ্রদ্ধা প্রদর্শন করে যেহেতু সরকার আইন প্রণয়ন করে, সেজন্য জনমত অধিকারের অন্যতম রক্ষা কবচ। বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তাহলে অধিকার রক্ষা করা সম্ভব। অর্থাৎ বিচার বিভাগের মাধ্যমে মানুষ তার অধিকারগুলো সংরক্ষণ করতে পারে। সুযোগ্য নেতৃত্ব সুযোগ্য বা দক্ষ নেতৃত্ব অধিকারের অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ সুযোগ্য এবং দক্ষ নেতৃত্ব মানুষের অধিকারগুলো সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করে। সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক সরকার এবং জনগণের মধ্যে যদি সুসম্পর্ক থাকে, তাহলে অধিকারগুলো রক্ষা করা সম্ভব হয়। এতে সরকার সহজেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয় এবং জনগণের মান উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করে এবং জনগণের অধিকারগুলো রক্ষিত হয়। শিক্ষার প্রসার অধিকারের অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ সমাজে যদি শিক্ষার প্রসার ঘটে, তাহলে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং অধিকার সম্পর্কে সচেতন হলেই কেবল অধিকারগুলো রক্ষা করা সম্ভব হয়। সাম্য অধিকারের অন্যতম রক্ষা কবচ। সমাজে যদি সাম্য বিরাজ করে, অর্থাৎ সমাজে যদি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে সাম্য প্রতিষ্ঠিত হয়, তাহলে অধিকারগুলো সংরক্ষিত হতে পারে। অর্থাৎ সাম্য অধিকারের অন্যতম রক্ষা কবচ। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি সমাজে যদি এই সকল রক্ষা কবচগুলো থাকে, তাহলে সেই সমাজে মানুষের অধিকারগুলো রক্ষা পেতে পারে। অর্থাৎ অধিকারের এই সকল রক্ষা কবচ রয়েছে এবং এগুলো যদি প্রতিষ্ঠিত হয়, তবেই মানুষ তার অধিকারগুলো সংরক্ষণ করতে পারে, ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করলাম আইন, স্বাধীনতা এবং অধিকার নিয়ে। আশা করি তোমরা আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হবে। আজকের আলোচনার উপর তোমাদের জন্য রেফারেন্স বই রয়েছে। তোমরা এই রেফারেন্স বইগুলো অনুসরণ করবে, তাহলে আজকের আলোচনার বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। এখানে যে বইগুলো রয়েছে তোমরা সেগুলো পড়তে পারো। ডক্টর রণাদি কুমার মহাপাত্র, রাষ্ট্রবিজ্ঞান; ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান, রাষ্ট্রীয় সংগঠনের রূপরেখা; সৈয়দ মকসুদ আলী, রাষ্ট্রবিজ্ঞান; ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুইয়া, রাষ্ট্রীয় সংগঠন; আর.সি. আগরওয়ালের পলিটিক্যাল থিওরি; ভি.ডি. মহাজনের পলিটিক্যাল থিওরি। তোমরা এই বইগুলো অনুসরণ করবে আশা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।